প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক রারাং। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণে মোড় থিয়েটার প্রযোজিত নাটক আমি ও রবীন্দ্রনাথ। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ফর্ম থেকে ভাবনায় স্থাপত্য ও চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 10 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। হ্যাঁ, আমার খারাপ লেগেছিল, হয়তো একটু বেশি খারাপ লেগেছিল, কিন্তু তার মানে এই না যে আমি তোমার জীবনটা নষ্ট করে দিব। আমার হয়তো তোমার প্রতি একটু ভালো লাগা ছিল, হয়তো দুর্বলতা ছিল, মায়া ছিল, সহানুভূতি ছিল, হয়তো একটু ভালোবাসাও ছিল, কিন্তু কিন্তু সেই ভালোবাসা যদি কাউকে ধ্বংস করতে চায়, সেটা তো ভালোবাসা না। আমি মনে হয় ভুল সময় চলে আসলাম। না না না, উফ আল্লাহ। রাত 9:30 থাকছে একক নাটক। আজকের এই বিশেষ দিনে তোমার কাছে আমি একটা জিনিস চাই, আর একটু সুস্থ করে দাও আমার মাকে, যাতে আমার মা আমার সাথে একটু কথা বলতে পারত। হ্যাপি বার্থডে টু মি। ওকে চিনছো? অনন্যা। মা 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 দেখো, মা কিচ্ছু নেই, কিন্তু অনন্যা একটু বাইরে গিয়ে বসো না প্লিজ। আমি এভাবে আর কতদিন থাকবো? আমি চেষ্টা করছি তো। তুমি তো অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছ, কোনো রেজাল্ট তো দেখতে পাচ্ছি না। মানুষ মনে করে সবকিছু একসাথে ম্যানেজ করা যায়, আসলে তো যায় না। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী জাকিয়া খান চন্দনা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপা? জি আছি, আলহামদুলিল্লাহ। আপনার চতুর্থ সলো এক্সিবিশন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে, যার শিরোনাম হচ্ছে রিয়েলিটি অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড, এবং এই প্রদর্শনীর সবগুলো চিত্রকর্ম অ্যাক্রিলিকে আঁকা। একটু জানতে চাইবো যে কবে থেকে আপনি এই প্রদর্শনীর জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, পরিকল্পনা কবে করলেন? অ্যাকচুয়ালি আমি পরিকল্পনা করছিলাম বেশ আগে থেকেই, তবে অ্যাকচুয়ালি ফ্লোটা এসছে বছর 3 আগে থেকে। আচ্ছা। যখন থেকে 2023 সাল থেকে আমি মোটামুটি একটু ভালোভাবে মনোনিবেশ করেছি। জি, বড় বড় ক্যানভাসগুলোতে তখন থেকেই শুরু করেছি। তার আগে ছোট ছোট ক্যানভাস দিয়ে লেআউট করেছি বিভিন্ন সময়ে। আচ্ছা, এভাবেই এগিয়েছি আর কি। বছর 3 আগে থেকে পরিকল্পনা করছিলেন এই প্রদর্শনীর জন্য? জি। তাহলে তো অনেক দিনের কাজ নিশ্চয়ই এই প্রদর্শনীতে আছে। ইভেন আমার 2-1টা কাজ যেটা এই প্রদর্শনীতে আছে
যেটা 2011 এবং 10-এ করা, ওটা আগে প্রদর্শিত হয়নি কোথাও। আচ্ছা। এই কারণেই আমি এটার মধ্যেই দিয়েছি, কিন্তু সেটা 2টা কাজ only। হ্যাঁ। বাকিগুলো সবই নতুন। আচ্ছা, ক্যানভাসের সাইজগুলো কেমন হবে? হ্যাঁ, সবচেয়ে বড়টা 3.5 বাই 5.5 ফিট। হ্যাঁ। এগুলাই বেশিরভাগ 3 ফিট বাই 5 ফিট। আচ্ছা। এবং গ্র্যাজুয়ালি ছোট হয়েছে, খুব অল্প সংখ্যক কিছু কাজই আমার ছোট, আচ্ছা। যেগুলো 1 ফিট বাই 1.5 ফিট আচ্ছা, এরকম। তাহলে তো মানে সাইজগুলো অনেক বড়, মানে ক্যানভাসের সাইজগুলো বেশিরভাগই অনেক বড় size। তাহলে একটি ছবি আঁকতে আপনার কতদিন সময় লাগে? আসলে এভাবে বলা মুশকিল। একটি ছবি একটি বা দুইটি করেই আমার প্ল্যানগুলো থাকতো। প্রথমে আগে লেআউট করতাম, লেআউটের সাথে সাথে অনেক কাজ থাকে, যেমন যে এলিমেন্টসগুলো ওখানে মেইনলি ফোকাসড হচ্ছে সেই এলিমেন্টসগুলো কে নিয়ে নানাভাবে এটাকে ডেভেলপ করেছি। হ্যাঁ, আচ্ছা। যখন বড় ক্যানভাসে গিয়েছি তখন সেগুলোর চেঞ্জও হয়েছে। সেই চেঞ্জেসগুলো এবং থিঙ্কিংগুলো পাশাপাশি করতে হয়। আচ্ছা। শুধু স্কিল বা ছবি এঁকে Measurement-টাই টেকনিক্যালি কাজ একমাত্র করলে বিষয় হয় না। অবজারভেশনের মাধ্যমে অনেক দিন ধরেই এগুলোর মধ্যে সময় দিতে হয়। আর স্পেস বেড়ে গেলে তো ইনপুটটাও তখন বেড়ে যেতে থাকে, তাই না? অবশ্যই। ইভেন এরকম আপনি যেহেতু বলছেন যে কতদিন লেগেছে, এটাই আমি বলতে চাচ্ছি যে একটা 2টা ক্যানভাস মিলিয়েও আমি অনেক সময় কাজ করে 2টা 3টা সবগুলোই রেডি থাকে, আচ্ছা, কিন্তু আমি 2টা বেছে নিই কাজ করার জন্য সাধারণত আমার স্পেস বুঝে। তো এর মধ্যে কাজগুলো করতে করতে দেখা যায় যে 2 মাস লেগে যায় শেষ করতে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমি ওই অবস্থায় রেখে দেই, দিয়ে আবার নতুন ক্যানভাস, কারণ অনেক সময় বোরিং লাগে একই ক্যানভাসে কাজ করতে। পরবর্তীতে নতুন ক্যানভাস নেওয়ার পরে বেশ কিছুদিন পরে, 6 মাস পর, 5 মাস পর আমি ওগুলো অবজারভেশনেই রাখি। বেডরুমে দেখা যায় যে আমি ছবিগুলো দেখতে থাকি এবং আমার থিঙ্কিংগুলো নিয়ে ওইগুলো নিয়ে আবার নতুন করে কোথাও কোথাও কোনো এলিমেন্টস আরও সংযোজন করার প্রয়োজন আছে কিনা এগুলো নিয়ে ভাবতে ভাবতে একটা পর্যায়ে যখন ডিসিশনটা মেক করে ফেলি যে না, আমার এখানে এই কালারটা দরকার বা এই রংটা, এই কম্পোজিশনে এখানে চেঞ্জ করার প্রয়োজন, তখন আমি শেষে 6 মাসেও এরকম হয় যে আমি 6 মাস পরেও আরও কাজ করেছি। অনেকটা সময় তাহলে। জি। আর অ্যাকচুয়ালি আমি নিরীক্ষা একটু ধর্মী জানতে চাইবো কাজগুলো যে আপনি হচ্ছে যার কারণে সময় লেগেছে, সময় লাগে বেশি। জি, আমি একটু জানতে চাইবো যে আপনি কখন বুঝতে পারেন যে একটি ক্যানভাসের পুরো কাজটা শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে? অ্যাকচুয়ালি এটা আমার কখনো মনে হয় না। এটা মনে হয় না এই কারণে গ্যালারিতে যখন ডিসপ্লে হচ্ছে তখনও অনেক সময় আমি কিন্তু দর্শকদের মাঝেও নিজের কাজগুলো দেখে মনে হয় যে এই জায়গাটা হয়তো আরেকটু এরকম করলে ভালো হতো বা এরকম স্যাটিসফ্যাকশন ফুললি আসে না। স্যাটিসফ্যাকশন অ্যাকচুয়ালি আসাটা খুবই মানে ডিফিকাল্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে হয় যে ছবির কোনো একটা আংশিক জায়গায় মনে হয় যে এখানে আমার কাছে আমার মন মতো হয়েছে, আচ্ছা, বা আমার ওই স্যাটিসফ্যাকশনটা কোনো জায়গায় থাকে, আবার অনেক জায়গায় থাকে না, পার্টিকুলার কোন একটা স্পেসের জন্য। জায়গায়। একটু জানতে চাইবো যে রিয়েলিটি অফ দ্য সাবকনশাস মাইন্ড মূলত এটা কি বলতে চেয়েছে, বক্তব্যটা কি? আচ্ছা, আমার অ্যাকচুয়ালি কাজের যে ধারায় আমি শিল্পধারায় কাজ করি সেটা হচ্ছে পরাবাস্তবতা বা সাররিয়ালিজম, যেটা আজ থেকে প্রথম বিশ্বযুদ্ধর পরপরই এই শিল্পচর্চার শুরু হয়। এটা একটা মানে সালভাদর ডালি ছিলেন অন্যতম শিল্পী। তো ওনার ছবিগুলো আমি যখন চারুকলাতে প্রথম ফাইন আর্টসে পড়াশোনা শুরু করি তখন থেকে অনেক মাস্টারপিসদের ছবি দেখতাম। তার মধ্যে ওনার ছবিটা আমার বিশেষ করে সালভাদর ডালি, জর্জো দে চিরিকো, ওনাদের কাজগুলো খুব আমাকে অনুপ্রাণিত করতো। আমি খুবই আমি দেখতে থাকতাম এবং ওর ভিতরে চলে যেতাম, এরকম মনে হতো। তো পরাবাস্তবতা শিল্পচর্চার একটা শিল্পধারার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেমন রিয়েলিজমের দরকার হয়, রিয়েলিটির দরকার হয়, মানে বাস্তবভাবে চিত্রকর্মের প্রয়োজন, পাশাপাশি চিন্তা ভাবনা প্লাস কল্পনার যে জগৎ সেই জগৎটার প্রতিফলন থাকতে হয়। অনেকটা স্বপ্নেরও একটা প্রতিফলন থাকে, উদ্ভট চিন্তা ভাবনাও থাকতো আগে, যখন আমরা দেখতে চেষ্টা করি যে আগের যে ধারায় ছবিগুলো হয়েছে তখনকার সামাজিক প্রেক্ষাপটে, তখনকার মনস্তাত্ত্বিক যে অস্থিরতা ছিল সেই অস্থিরতার বিষয়গুলোও ফুটে উঠেছে চিত্রকর্মগুলোতে।
এখনকার যে সামাজিক পরিবেশ বা অন্যান্য যে বিষয়গুলো, এগুলোর প্রেক্ষাপটেই আমারগুলো বা এখনকার যে নিডসগুলো সেগুলাই কিন্তু অ্যাকচুয়ালি শিল্পীদের চিত্রকর্মে ফুটে ওঠে বা আনকনশাসলি চলে আসতে থাকে এরকম ভাবে। তো আমার এভাবেই আর কি এই পরাবাস্তবতারকে নিয়েই শিল্পধারাতেই আমার উপজীব্য অ্যাকচুয়ালি আমাদের এই পৃথিবীকে নিয়ে, সমাজ ব্যবস্থা, আশেপাশে আমি সমাজের সমাজটাকে কিভাবে পরিবেশ, দেখছি, জি, কোথায় অভাব রয়েছে, কোথায় আসলে কোথায় কাজ করা সংকট দরকার রয়েছে, নানানভাবে মানব সত্তার যে সংকটময় অবস্থান এবং বিবর্তনের মাধ্যমে যে পৃথিবীতে ধ্বংস হয়েছে আবার নতুন করে শুরু হয়েছে, এই বিবর্তনটাকেই আমি আমার ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি এর ভেতর থেকেই সম্ভাবনার আলোকেও দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, বিষয়টি তো বুঝলাম আপা, কিন্তু এই বিষয়টিকে তুলে ধরবার জন্য যে ধরনের বিষয়বস্তু আপনি ব্যবহার করেছেন বা ক্যানভাসে উঠে নিয়ে আসবার চেষ্টা করেছেন সেগুলো কি? জি, এগুলো সবই আমাদের প্রকৃতি থেকেই নেওয়া। আমার অ্যাকচুয়ালি প্রকৃতিকে যে আমরা অবজার্ভ করছি সবসময় প্রতিনিয়ত, এগুলাই কিন্তু আমার চিন্তা ভাবনার প্রথম উপজীব্য। যেমন আমি মানব সত্তাকে পাহাড় সদৃশ ভাস্কর্য দ্বারা উপস্থাপন করেছি। আচ্ছা, আবার পাশাপাশি গাছ প্রকৃতির যেমন অংশ, প্রকৃতির আরও এরকম উপাদান, মনুষ্য ব্যবহার্য উপকরণ, এই বিষয়গুলো দিয়েও মানুষের অস্তিত্বকে বোঝানোর চেষ্টা করেছি। আবার অনেক সময় দেখবেন আমার ক্যানভাসে বিভিন্ন সোর্স থেকে লাইট বের হচ্ছে বা লাইট আসছে, যেগুলোর রিফ্লেকশন পড়েছে অবজেক্টের উপরে, যেটাতে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি লাইট অ্যাকচুয়ালি শোজ দ্য ওয়ে অফ কি বলে লিভিং অর হোপ। অ্যাকচুয়ালি এটাকেই শুধুমাত্র লাইট না, সোর্স অফ লাইট না, এটার পাশাপাশি আমি কন্ট্রাস্টের মাধ্যমে আশার যে আলো, সেটা আমি গাছের গ্রিনকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, সিম্বলাইজ করার চেষ্টা করেছি। আবার কোথাও ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও আজকে আমরা দুজনেই গ্রিন পরে আছি। জি, এই গ্রিনটাও অ্যাকচুয়ালি আছে আমার পেইন্টিং এ, সেম গ্রিনটাই আমি খুব ব্রাইটলি দেখাতে চেষ্টা করেছি। দর্শক যারা আসছেন আপনার, আজকে তো এক্সিবিশন শেষ হয়ে যাবে, আজকে শেষ দিন 8 তারিখ, মানে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, তো কি বললেন এই কদিনে দর্শকদের কাছ থেকে? আমি অনেক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ, যে দর্শকরা বিশেষ করে শিক্ষক, স্টুডেন্টস, চারুকলার যারা শিক্ষার্থী নতুন, মানে এই প্রজন্মের যারা, বিশেষ করে ইয়াং প্রজন্মগুলো, ওদের যে চিন্তাধারা এবং ওদের যে রিফ্লেকশন এবং কথাবার্তা সবই আমাকে খুব আকৃষ্ট করছিল। ওরা খুবই উৎসুক ছিল দেখার জন্য এবং এক একজন প্রতিদিনই আসছে, এরকম বারবার এসে দেখা করছে, বারবার নানান প্রশ্ন নিয়ে আমার কাছে আসছে যে এইখানে কি বোঝাতে চাচ্ছেন, ওখানে কি বোঝাতে, অনেক ভালো লাগছে এরকম। এবং ওদের মধ্যে যে মানে ফিউচার ওরা চিন্তা করছে ওদের দিক থেকে, অ্যাকচুয়ালি ছবি তো আসলে সবার জন্য, সবাই যার যার দৃষ্টিকোণ থেকে চিন্তা করবে, তাই না? তো সেক্ষেত্রে ওদের কাছে মনে হচ্ছে যে এটা ফিউচার নিয়ে কিছু করছি আমি, বা ভাবনা চিন্তাগুলো আমার ফিউচার। অবশ্যই তাই, আমি ফিউচারের বিষয়গুলোকেও আমার ছবির মধ্যে আনার চেষ্টা করি, এইভাবেই যে পরিবেশটা আমরা যেন ভালোভাবে দেখতে পারি, এই জন্যই আশার আলোটাকে নিয়ে আসতে চাই। প্রদর্শনীর উদ্বোধনী আয়োজন তো ছিল 2 তারিখে। জি, কারা এসেছিলেন? প্রভিসি ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, উনি ডক্টর আব্দুস সালাম। আরও এসেছিলেন চারুকলা অনুষদের অনারারি অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। এছাড়া সভাপতিত্ব করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন চারুকলা অনুষদের ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। ওনারা ছিলেন আমার অতিথি হিসাবে। জি, আচ্ছা, আপনি এবছরই 2টো সলো এক্সিবিশন করলেন। একটি আসলে একজন শিল্পীর জন্য একটি সলো এক্সিবিশন অ্যারেঞ্জ করা আমার কাছে মনে হয় বিয়ের কোনো একটি অ্যারেঞ্জমেন্টের থেকে কোনো কম পরিশ্রম হয় না। একই বছরে 2টো সলো এক্সিবিশন, মানে কিভাবে করলেন আসলে? এটা অ্যাকচুয়ালি যেমন ডিফিকাল্টও ছিল, তার পাশাপাশি আমি খুব এক্সাইটেডও ছিলাম যে আমি অনেক
বেশ কিছুদিন গ্যাপের গ্যাপ পরে ছিল, আমার হ্যাঁ। এক্সিবিশনটা হলো, একটা লম্বা বিরতির পর। লম্বা বিরতির পরে। তো আমার প্রিপারেশনটা ছিল অনেক, মানে আমি অ্যাকচুয়ালি খুব ইনডোরে কাজ করে, মানে নিভৃতে কাজ করেছি যাকে বলা হয়। সেই কাজগুলো দেখানোর জন্য অস্থিরতাটাও ছিল যে আমি কবে শোটা করব। তো আলিয়ান্স প্রসেস খুব তাড়াতাড়ি দ্রুত একটা ডেট দিয়ে ফেলাতে দেখা যায় যে আমি অল্প সময়ের মধ্যে আমাকে অ্যারেঞ্জটা করতে হয়েছে, এবং আচ্ছা। ওখানকার এক্সিবিশনটার স্থায়িত্ব ছিল খুব কম, খুব স্বল্প সময় শেষ সময়। হয়েছে, যার কারণে সেটা তো আমি গত মাসে মাত্র জুলাইয়ের, হ্যাঁ 6 দিন ছিল। তো ওই সময় অনেক দর্শক দেখার সুযোগ পাননি অ্যাকচুয়ালি। আচ্ছা। অনেক বৃষ্টির সময়ও ছিল সময়টা, যার কারণে বিকালের দিকে বৃষ্টিও হচ্ছিল, অনেকে বৃষ্টির মধ্যেও চলে এসেছে। তো যাই হোক, ওইখানে সময়ের স্বল্পতার কারণে আমি খুব দ্রুতই সিদ্ধান্ত নিলাম যে আমার এছাড়াও কিছু ছবি ক্যাফেতে ডিসপ্লে হয়েছিল, ওগুলো তো দর্শকরা খুব একটা যাচ্ছিলেন না, আমি এটা খেয়াল করছিলাম। তো ফোকাস লাইট ওখানে একটু মানে কম ছিল। গ্যালারির বাহিরে ক্যাফেতে আসলে যে ছবিগুলো হ্যাং করা ছিল সেগুলো তো দর্শক খুব একটা কানেক্ট করতে পারছে না, কারণ গ্যালারির একটা ভাইবের ব্যাপার আছে, লাইটিং একটা বড় লাইটিং বিষয়, একটা বড় ব্যাপার আছে। তো এটার কারণে আমি যেটা চিন্তা করলাম, এত কষ্ট করে এঁকেছি, ছবিগুলো পুরোটাই দেখানো উচিত, দর্শকদের দেখা উচিত। এই কারণেই আমি খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়েছি যে জয়নুল গ্যালারিতে একটা প্রদর্শনী করার। আপনার প্রথম সলো এক্সিবিশন যেটা ছিল সেটাও জয়নুল গ্যালারিতে ছিল। জি জি, এটা একটা দারুণ ব্যাপার, এবং সেটা 2002 সালে। জি, কেমন ছিল প্রথম? ওটা আমাদের প্রফেসর ডক্টর আব্দুল সাত্তারি উদ্বোধনী অনুষ্ঠানে ওটাতেও ছিলেন। বাহ, ওটাতেও অনেক ভালো একটা সাড়া পেয়েছিলাম ইয়াংদের কাছ থেকে, বিশেষ করে যে অনেকেই বলছিলেন যে অনেক দিন পর একটা ভালো প্রদর্শনী দেখলাম। তো এটাই আর কি তখনকার তখনও কি আপনার সাবজেক্ট একই ছিল? একই ছিল। তো এখন আমি পরিবেশটাকে একটু বেশি ফোকাস করেছি, প্রকৃতিটাকে এবং মানব সভ্যতাটাকে, মানব সত্তাটাকে উপস্থাপন করেছি। একটু চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আর গ্রুপ এক্সিবিশন সম্পর্কে একটু জানতে চাইবো, কোথায় কোথায় করা হচ্ছে এখন পর্যন্ত গ্রুপ এক্সিবিশন? আমি আন্তর্জাতিকভাবেও যেমন করেছি অনেকগুলোতেই, এশিয়ান বিয়েনালেতে, তারপর যতগুলো হতো এর আগে অনেকগুলোতেই পরপর করে গিয়েছিলাম, ন্যাশনাল এক্সিবিশন। বাংলাদেশের বাইরে জাপান যে কন্টেম্পোরারি আর্টিস্টদেরকে নিয়ে একটা ইয়াং আর্টিস্টদের এক্সিবিশন করেছে, সেগুলাতে আমি কয়েকটাতে পার্টিসিপেট করেছি। চীনে করেছি, কানাডাতে করেছি সোলো এক্সিবিশন। আপনার বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে, মানে কিছু পুরস্কার ঝুলিতে যুক্ত হয়েছে এবং সেখানে গোল্ড মেডেলও স্থান পেয়েছে। একটু জানতে চাইবো পুরস্কারগুলো সম্পর্কে। অ্যাকচুয়ালি চারুকলার গণ্ডি চারুকলার থাকার সময়তেই, মানে যখন পড়ছিলাম তখন থেকেই আমি খুব মনোযোগের সাথে আমার কাজগুলো করতাম, মানে কাজটাই আমার অ্যাকচুয়ালি সব কিছু ছিল। অনেক প্র্যাকটিস করতাম। তো ওই সময়টাতে যে প্রদর্শনীগুলো হতো আমি দেওয়ার চেষ্টা করতাম। তো খুব সৌভাগ্যক্রমে আমি বার্জার ইয়াং আর্টিস্ট এক্সিবিশন যেটা হতো, ওখানে আমি পুরস্কার পেয়েছিলাম। তারপরে এক্সপেরিমেন্টাল যে অ্যাওয়ার্ড দেওয়া হতো চারুকলার অনুষদের মধ্যে, যে বার্ষিক এক্সিবিশন, সেখানে আমি এক্সপেরিমেন্টাল মাস্টার্সের পর্যায়ে এক্সপেরিমেন্টাল অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়া আমি সর্বোচ্চ মার্কের জন্য মাস্টার্সে গোল্ড মেডেল পেয়েছিলাম কনভোকেশনে, 42তম কনভোকেশনের সময়। আচ্ছা, তো এটাই হচ্ছে আমার এছাড়া আমি জাপান গভর্নমেন্ট থেকে একটা ইনভিটেশন পেয়েছিলাম, যেটাতে আমি জাপান ঘুরে এসেছিলাম। এটাও আর্টিস্ট হিসাবেই গিয়েছিলাম, এবং আমি জাপানিজ যেহেতু ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করেছিলাম, সেখানেও ফার্স্ট হয়েছিলাম। তো ওই অনারেই আর কি ওখান থেকে মিনিস্ট্রি অফ ফরেন, জাপান থেকে, মানে জাপানের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে আমাকে এই ইনভিটেশনটা দেওয়া হয়েছিল। মানুষের অর্জন শুনতে আসলে ভীষণ ভালো লাগে। আমি নিজে অনেক বেশি ইন্সপায়ার ফিল করি। জীবনে যেখানে গিয়েছেন প্রথম স্থান অর্জন করেছেন, এই প্রথম স্থান আপনার জীবনে অর্জিত হতে থাকুক, সামনের দিনগুলো আরও ভালো কাটুক, সুন্দর সুন্দর কাজ নিয়ে বারবার সামনে আসতে থাকুন, এমনটাই প্রত্যাশা করছি। একেবারে শেষের দিকে চলে এসেছি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। জি,
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।